নমস্কার, আমি স্নিগ্ধা সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের শোনাতে চলেছি প্রতিভা বসুর লেখা একটি গল্প, প্রতিভু। খুব সুন্দর একটি প্রেমের গল্প। গল্পটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার শুরু করি গল্পটি। স্কিপ না করে পুরো শুনতে থাকুন, তা না হলে গল্পের আসল রসটিই পাবেন না। একদিন সন্ধেবেলা এক ভদ্রমহিলা বেড়াতে এলেন আমাদের বাড়িতে। মাথার চুল এত সাদা হয়ে গেছে যে প্রথমটাই চিনতেই পারেনি। একটু পরেই, ও আপনি, বলে তাড়াতাড়ি আদর যত্ন করে ঘরে বসালাম। কক্ষান্তরে গিয়ে চায়ের জল চাপাতে বলে মিষ্টি আনতে দিলাম। মহিলাটি বললেন, প্রায় 10 বছর বাদে না? আমি বললাম, তা তো হবেই। তোমার চেহারা তো ঠিক আগের মতোই আছে। হেসে বললাম, আপনার চুল ছাড়া আপনিও প্রায় তেমনই আছেন। কিন্তু ঠিক তেমনই? পাড় ছাড়া কাপড়ে অবশ্য এই প্রথম দেখছি আপনাকে। বড় ছেলের বিয়ে দিয়েই এটা ধরলাম। তারপরে বুলির বিয়ে হলো, রঞ্জনের বিয়ে হলো। সবাই কলকাতাতেই আছে তো? কেউ নেই। আমি নিতান্তই নিঃসঙ্গ। দীর্ঘশ্বাস ছাড়লেন, ছেড়ে বললেন, ছোট্ট একটা বাড়িও করেছি নিউ আলিপুরে, সেখানেই একাই থাকি। ওরা কে কোথায় আছেন? বড়টি পুনায়, ছোটটি জলপাইগুড়িতে, আর মেয়ে দিল্লিতে। সবাই দেখছি খুব দূরে দূরেই। যান না মাঝে মাঝে? যাই, কিন্তু থাকি না। ঘুরে ঘুরে থাকলে তো পারেন, তাহলে তো এত একা একা আপনার লাগে না। একটু হাসলেন, তারপরে বললেন, যাদের নতুন জীবন, নতুন সংসার, পুরনো মানুষ সব সময়েই সেখানে অবান্তর। এক গ্লাস জল দেবে? নিশ্চয়ই। জল এনে দিলাম। খেয়ে গ্লাসটা নামিয়ে রাখতে রাখতে বললেন, তোমার সঙ্গসুধা গল্পটি আমি পড়েছি। বলা মাত্রই আমার ত্রাস হলো। জানি এরপর তিনি কি বলবেন। তোমার তো ওই একটাই বিষয়, প্রেম। আপনার জন্য চা করে নিয়ে আসি? আমি উঠবার চেষ্টা করেছিলাম। তিনি বসিয়ে দিলেন। বললেন, চা পরে হবে, কিন্তু কথাটা হচ্ছে এই যে গল্পটায় তুমি যা লিখেছ তা কি সত্যি বিশ্বাস করো? আমি আমতা আমতা করছিলাম। আমার লেখা নিয়ে চিরকাল আমি এর কাছে তিরস্কৃত। অনেকবার অনেক গল্প বা উপন্যাস পড়ে উত্তেজিত হয়ে তিনি ছুটে ছুটে এসেছেন। মুখ লাল করে বলেছেন, হাজার হোক, তুমি তো একজন মেয়ে। তোমার হাত দিয়ে কি করে এই সব অসঙ্গত অন্যায় ভালোবাসার গল্প বেরিয়ে আসে? ছি ছি, এ রীতিমতো সমাজ বিরোধী কাজ। কত মেয়ের এতে চরিত্র নষ্ট হতে পারে তা তুমি জানো? আমার মুখটা তখন বোকা বোকা হয়ে গেছে। ভুরু কুঁচকে বললেন, মনে হয় তোমার জীবন খুব মসৃণ নয়। সত্য করে বলো দেখি, কত পুরুষের সঙ্গে প্রেম করেছ? মিনমিন করে বলেছি, গল্প তো গল্পই, তার সঙ্গে কি নিজের জীবনের মিল থাকে কোনো? থাকে থাকে, নিশ্চয়ই থাকে। অন্তত তোমার গল্প পড়লে নিশ্চিত বোঝা যায় সেটা। নইলে অত খুঁটিনাটি জিনিস তুমি জানো কি করে? নায়ক নায়িকার সংলাপ পড়তে পড়তে তো মনে হয় কাগজের পাতা থেকে বুঝি এক্ষুনি উঠে আসবে তারা। এ বয়সে আমাদেরই বুক কাঁপে। সাহস ভরে হাসি হাসি মুখ করে বলেছি, তাহলে বলুন ভালো লাগে আপনার, নইলে বুক কাঁপবে কেন? এই জন্যই তো বলছি, নিজের অভিজ্ঞতা না থাকলে কেউ এরকম লিখতে পারে? ঠাট্টা নয়। আমার ধারণা উনি সত্যি আমাকে কখনো বোধ করি খুব সচ্চরিত্র বলে ভাবতেন না। তবু আমি ভালোবাসতাম এই মহিলাটিকে। এক সময় আমরা প্রতিবেশী ছিলাম। বয়সে অনেকটা বড় হওয়া সত্ত্বেও অদ্ভুত একটা বন্ধুত্বতার সূত্রে আবদ্ধ হয়েছিলাম।
অল্প বয়সের বিধবা, কিছুটা যে পিউরিটান হবেনি সেটা তো অনিবার্য, কিন্তু তার বাইরে সঙ্গটা অতি লোভনীয় ছিল। অনেক বই পড়তেন, রসিকতা করতেন, নিজের দুঃখ বেদনা নিয়ে কখনো অন্যকে এতটুকু বিব্রত করতেন না। থাকতেন ভাইদের সংসারে, একমাত্র মোছা মোছা পাড়ের শাড়ি পরা ছাড়া আর অন্য সব বিষয়েই বৈধব্যে নিষ্ঠাবতী ছিলেন। দেখতে সাধারণ হলেও শ্যামলা রঙের উপর সুন্দর একটা সহজাত লালিত্য ছিল। পাড়া বদলে আসার পরও আসতেন তিনি, এবং যখনই আসতেন তখনই বুঝতাম কপালে কিছু আছে। কেননা লক্ষ্য করে দেখেছি, যতবারই এসেছেন কোনো লেখা পড়ে উত্তেজিত হয়েই এসেছেন, এসেই তীরন্দাজ হয়ে শিলবিদ্ধ করেছেন। আমি রাগ করিনি, ওর পছন্দ মতো বেশি দুধ চিনি দিয়ে চা করে উত্তেজনা প্রশমিত করেছি। তারপর লেখার প্রসঙ্গ চুকে গেলেই একদম অন্য মানুষ। সেদিনও চা মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করতে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়েছিলুম আমি। 10 বছর বাদে হলেও ভয় পেলুম, প্রবল ঢেউটা সামলাবার জন্য অপেক্ষা করছিলুম। বললেন, বিলিতি স্ত্রী পুরুষ নিয়ে তোমার আরও অনেক গল্প আমি পড়েছি, কিন্তু এদের একেবারে চরমে নিয়ে পৌঁছে দিলে। শেষে একজন 60 বছরের মহিলা একজন 65 বছরের বৃদ্ধকে বিবাহ করল। কান চুলকিয়ে বললুম, মানে ওই আর কি, এই বয়সে বিবাহের মানে তো একজন সঙ্গী, এই তো। ঠিক তাই। আমার মুখের দিকে অনেকক্ষণ চুপ করে তাকিয়ে বললেন, তোমরা কদিন বিদেশে ছিলে? বললুম, তা মন্দ কি 3-4 বছর তো হবেই। অনেক সাহেব মেমদের সঙ্গে নিশ্চয়ই বন্ধুত্ব হয়েছে? তা তো হয়েইছে। এরকম দেখেছো বুঝি? দেখেছি। তাহলে আমার বয়সী মহিলাও সেখানে বিয়ে করে? আপনার বয়সী একজন বন্ধুকে নিয়েই আমার এই গল্প। বলেই ভয়ে ভয়ে তাকালাম। ভদ্রমহিলা হাসলেন। এখন আর কি করে বলি, এটাও তোমার জীবনের গল্প, তোমার তো সে বয়সে আসতে ঢের বাকি, বলে তিনি হাসলেন। এই সময় আমার গৃহসেবিকা চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকল। আমি নিচু হয়ে চা ঢালতে লাগলাম। তিনি বললেন, দেখো, আমি কিন্তু তোমার একজন ভক্ত পাঠিকা। হাত থেকে চা প্রায় ছলকেই পড়েছিল। তোমায় আমার একটা গল্প বলতে ইচ্ছে করছে। বলুন না, বলুন না। গল্পটা ব্যক্তিগত, শেষ বয়সের একটা স্বীকৃতি মাত্র। বিরক্ত লাগলে বলো, থামিয়ে দেব। আমি চরম উৎসাহী হয়ে উঠলাম। বললাম, বলুন বলুন। এক চুমুক চা খেলেন, থেমে থেমে বলতে শুরু করলেন, জানো তো সারাটা জীবন কিভাবে কাটালাম আমি। স্বামী যখন মারা যান আমার বয়স মাত্র 23, তার মধ্যেই 3 সন্তানের জননী। ম্যাট্রিক পাশ করে বিয়ে হয়েছিল, তারপর তো সব শিখেই উঠেছে। স্বামী টাকা কড়ি কিছুই রেখে যেতে পারেননি। একটা লাইফ ইন্স্যুরেন্স করব ভাবছিলেন, ভগবান তার আগেই তুলে নিলেন। কাজেই শ্বশুর ভাসুর তৎক্ষণাৎ অলক্ষী বলে বাপের বাড়ি ঠেলে দিলেন। আমিও বাপহীন বাপের বাড়ি গিয়ে 2 দাদার গলগ্রহ হয়ে বসলাম। বলাই বাহুল্য, কেউ আমাকে আদর করে জায়গা দেয়নি, নিতান্ত ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেনি বলেই থাকতে দিয়েছে। খাওয়া বিষয়েও ঠিক তাই। আমার আর কি, আমি তো একটা বিধবা মানুষ। মায়ের ভাতের সঙ্গে 2টি ভাত আর কিছু সেদ্ধ, তার উপরে উপোস কাপাস তো লেগেই আছে। কিন্তু মুশকিল হতো ওই বাচ্চাদের নিয়ে। তারা তো আর আমার মতো খিদে হজম করে থাকতে পারতো না, খুব কাঁদতো। ছোটটাকে বুকের দুধেই ক্ষুণ্ণবৃত্তি করাতে চেষ্টা করতাম। বোটা টেনে ছিঁড়ে ফেললেও এতটা খাদ্য সে পেত না যাতে তার ওই ছোট্ট পেটটুকুও ভরানো যায়। আমি কারো দোষ দিচ্ছি না,
সত্যিই তো, আমার পরিবার নেহাতি ছোট নয়। 3টে বাচ্চা, একটি মা, 4টে পেট। ওরাই বা পারবে কেন? সেজন্য আমি দিনরাত খাটতাম। ভাবতাম কাজের লোকটিকে তুলে দিলে সেটুকু তো ওদের সাশ্রয় হবে, তার মাইনেটা তো বাঁচবে, আর সে একা যা খেত তাতে আমাদের 4 জনের পেট ভরে যাবে। আমার বড় ছেলেটা তখন 5-এ পা দিয়েছে, মেয়েটা 3, আর ছোট ছেলে মাস 10-এর। কিন্তু তাতেও খুব সুরাহা হলো না। আমি কাউকেই খুশি করতে পারলাম না জানো। অতিষ্ঠ হয়ে শেষে কাজের চেষ্টায় বেরুলাম। আমার মতো একজন যুবতী মেয়ের বেরুনো নিয়েও আপত্তি উঠেছিল হাজার। সেটা কিন্তু আমি মানিনি, কেননা মানার কোনো উপায়ই ছিল না। আমাদের সময়ে ভদ্র মেয়েদের এই একটা পেশাই মাত্র ছিল। আমি সেখানে একটা আয়ার কাজের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। একদিন দৈবাৎ একজন লাইফ ইন্স্যুরেন্সের ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই ভদ্রলোকই আমার স্বামীকে ইন্স্যুর করতে উদ্বুদ্ধ করেছিলেন। আমার দুঃখ দৈন্য দেখে সব শুনে উনি আমাকে ওদের কোম্পানিতে এজেন্ট হবার পরামর্শ দিলেন। সেই এজেন্সি নিয়ে পরিচিত, অর্ধপরিচিত, অপরিচিত, আত্মীয়, কুটুম্ব, বন্ধু বান্ধব কোনো দরজাতেই ধর্ণা দিতে বাকি রাখিনি। সে যে কি কষ্ট, কি অপমান, আমি কেমন করে বোঝাবো। শেষে আমাকে দেখলে লোক আঁতকে উঠেছে। সেই সময় আমার গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করত, কিন্তু ওই 3টি পেটের শত্রু, তারাই তো ছিল আমার আসল দড়ি। আমি পালাবো কোথায়? তারা তো আমায় টানে। এই করে করেই 2-4 বছরে আয় হতে লাগলো কিছু। অন্তত আমাদের খোরাকিটা আমি ভালোভাবেই আমার বৌদিদের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট ছিলেন না। বলতেন, যা তো গেছে, পেটও ভরে না, এমন কাজ করে লাভটা কি? দুঃখের সঙ্গে এক বৃদ্ধা মা, কিন্তু তার আর কতটুকুই বা ক্ষমতা, তিনিও তো পরাধীন। এই পাথারে ভাসতে ভাসতেই হঠাৎ একজন মানুষকে আমি একদিন ভালোবেসে ফেললাম। আপনি ভালোবেসেছিলেন? আমি প্রায় চমকে উঠলাম এই কথা শুনে। প্রায় 60 বছর বয়সের মহিলাটি তার চেয়ে অনেক কনিষ্ঠ আমার দিকে অপরাধীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, খুব কি অন্যায়, খুব কি অসম্ভব? তুমি তো এই আমাদের মতো দুঃখিনীদের জীবনকেই আলোতে নিয়ে যাও। ভালোবাসার সততা নিয়েই তো তোমার কারবার। বলো, সে কি ভয়ানক একটা অবাস্তব ঘটনা আমার পক্ষে? জগৎ সংসার থেকে কতটুকুই বা আমি পেয়েছি। বিয়ে হলো সে 16 বছর বয়সে। তারপরের 7 বছরে এক দমকে 3 সন্তানের জন্ম দিতে গিয়ে কোন সুখের অমরাবতীতে আমি বাস করছিলাম বলো? আমি বললাম, হ্যাঁ তাই তো। তারপরে তিনি আবার বলতে শুরু করলেন, মানুষটির সঙ্গে আমার খুব অদ্ভুতভাবে চেনা হয়েছিল। বোঝই তো, যে কাজ আমি নিয়েছি তাতে কেমন কেমন তাকে থাকতে হয়। সারাদিন কেবল কাকে ধরি আর কাকে ধরি, এই এক চিন্তা। আসন না পেয়ে একদিন ট্রামে এই ছেলেটি লেডিস সিটে আমার পাশে এসে বসেছিল। চেহারাটি বেশ শিক্ষিত, চোখে মুখে বুদ্ধির ছাপ। একটু তাকিয়ে কেমন মনে হলো, এর সঙ্গে একটু ছুতো করে পরিচয় করলে হয় না? বয়স অল্প আছে, ধরা পড়া করলে একটা ইনসিওর করলেও করতে পারে, কিন্তু কিভাবে আলাপটা শুরু করা যায় এই ভেবে পাই না। হঠাৎ গুরুগম্ভীর আওয়াজ এসে নিজেই বলল, আমার জন্য আপনার বসতে অসুবিধে হচ্ছে না তো? আমি বিগলিত হয়ে বললাম, কি আশ্চর্য, অসুবিধে হবে কেন? সে বলল, অন্যমনস্কভাবে আপনার অনুমতি না নিয়েই বসে পড়েছিলুম। বলতে যাচ্ছিলুম, তাতে কি হয়েছে? তার আগেই সে আমার দিকে ফিরে তাকালো। আমিও তাকালুম। সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠল। মনে হলো আমার একটা সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ কেন? সর্বনাশ নয়,
আমি বিধবা না? আমার 3টে বাচ্চা আছে না? পাপ পুণ্য বলে একটা কথা আছে তো। পাপ পুণ্য? নিশ্চয়ই। আর তো কোনোদিনও এরকম হয়নি। কত তো ঘুরে ঘুরে কাজ করি। তাড়াতাড়ি রাস্তা দেখতে লাগলাম। বুকটা তখনও ধকধক করছিল। সেই আমার জীবনে প্রথম প্রেম অথবা প্রথম পাপ। আমি হেসে বললাম, পাপ তো নয়, প্রথম প্রেমও নয়। তার আগে নিশ্চয়ই আপনার স্বামীর সঙ্গে আপনার প্রেম হয়েছিল। হ্যাঁ, তা তো হয়েছিল। তিনিও হাসলেন। তবে সে ছিল জুটিয়ে দেওয়া প্রেম। অবশ্য তাও কম খাঁটি ছিল না। আমার স্বামীকে আমার খুব ভালো লেগেছিল, কিন্তু তার মধ্যে তো কোনো বাধা বিরোধ ছিল না। আমার ধর্মই ছিল তাকে ভালোবাসা। প্রকৃতপক্ষে এই ধরনের মিলন একটা বাধ্যতামূলক ঘটনা। এই বয়সে স্ত্রী পুরুষ মিলিত হলে শরীরে তো আগুন ধরবেই। অন্তত কয়েকদিন পর্যন্ত সে আগুনের তাপ ঊর্ধ্বমুখী থাকবেই। সেখানে মনের চেয়ে দেহের প্রশ্নই বেশি। আর তারপরে দুটো মানুষের স্বার্থ সংঘাত, সন্তান, একত্র বসবাস, সবটা মিলিয়ে এমন একটা আলাদা জগৎ তৈরি হয়ে যায় যে সেটা প্রায় অবিচ্ছেদ্য হয়ে ওঠে। বলো ঠিক কিনা? আমি মনে মনে অতীতের সেই সূচিবায়ুগ্রস্তা বিধবাটির সঙ্গে এই মহিলাটিকে মেলাবার চেষ্টা করতে করতে বলি, একদিক থেকে সে তো ঠিকই। তিনি চশমার কাঁচ মুছলেন, চা শেষ করলেন, বসবার ভঙ্গি বদলে নিয়ে বললেন, আসলে ভবিতব্য কেউ ঠেকাতে পারে না। মানুষের সাধ্য আর ভগবানের সাধ্য তো এক নয়। তিনি যা করেন তা হয়েই থাকে। সেদিন ওর সঙ্গে আমার যোগাযোগ হবারই দিন ছিল, নইলে আমি যেখানে নামলাম সেও কেন সেখানে নামলো? আমি বললাম, ওটা বোধহয় উনি ইচ্ছে করেই নামলেন। না না, মোটেই না। মহিলা মাথা ঝাঁকালেন, তারপরে বললেন, সে আমার আগেই নেমেছিল, ফিরেও তাকায়নি। কিন্তু খুব আশ্চর্য যে সে যে গলিতে ঢুকলো আমারও সেই গলিতেই কাজ ছিল। একটু দূরে গিয়ে একটা একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে এই প্রথম সে আমাকে লক্ষ্য করলো। আমার রকম সকম দেখে জিজ্ঞেস করলো, কোনো বাড়ি খুঁজছেন নাকি? অপ্রস্তুতভাবে আমি বললাম, আগে হ্যাঁ। এখানকার নম্বর বড় গোলমেলে। কার বাড়ি বলুন তো? 14-1 মহিমারঞ্জন সেন। ও, মহিমবাবু? কিন্তু ওরা তো কেউ এখানে নেই। ওর মৃত্যুর পরে ওর পরিবার তার পিত্রালয়ে চলে গেছেন। মহিমবাবু মারা গেছেন? আমি তো একেবারে থ। দিন কয়েক আগে এই নাম ঠিকানা আমার এক আত্মীয়া আমাকে দিয়েছিলেন। বলেছিলেন, মস্ত চাকরি করেন। নিজের দুঃখ দুর্দশার কথা বলে যদি তেমন তাকে ধরতে পারো, বেশ মোটা রকম ইনশিওর করবেন দেখো। ছোট ছেলেটার অসুখ ছিল, আসতে পারিনি। এর মধ্যেই মরে গেল লোকটা। আমি একেবারে শোকে পাথর হয়ে গেলাম। ছেলেটি বলল, আপনার আত্মীয় ছিলেন? বললাম, না। ও, বন্ধু তাহলে? তখন বললাম, দেখুন, ইন্স্যুরেন্সের এজেন্টি করি। উনি করবেন এরকম একটা খবর পেয়ে এসেছিলাম। এই মৃত্যু আমি কল্পনাও করতে পারিনি। হার্ট স্ট্রোকে মারা গেছেন। ছেলেটি বেশ ভারিক্কি। আমায় প্রশ্ন করল, কোন কোম্পানিতে আছেন আপনি? উত্তর দিলাম, জেনারেল। ও, জেনারেল? আমার এক আত্মীয় আছেন সেখানে, আমার কাছে একদিন এসেছিলেন। আপনি করবেন? আমি আশান্বিত চোখে তাকালাম মুখের দিকে। আবার সেই অন্তর্ভেদী দৃষ্টি। আবার আমি চোখ সরিয়ে নিলাম। আমার বুকটা কাঁপল। ছেলেটি তার স্বভাব সুলভ গম্ভীর ভঙ্গিতে জোর দিয়ে বলল, করব। আমি ঢোক গিলে ফেললাম। তাহলে কি আমি একদিন আসবো? আপনার ঠিকানাটা? এই তো আমার বাড়ি। আপনি ইচ্ছে করলে এখনও আসতে পারেন। দেখলাম তার বাড়ির সামনে দাঁড়িয়েই কথা বলছিলাম আমরা।
চট করে একজন অপরিচিত পুরুষের সঙ্গে অপরিচিত ঘরে ঢুকতে প্রথমে আমার দ্বিধা হয়েছিল। অল্প বয়সের বিধবা, কত পুরুষের কত জঘন্য লোভের হাত থেকে রক্ষা পেতে পেতে এই বয়সে এসে পৌঁছেছি। কাজেই ভয়টা অমূলক ছিল না। সে কড়া নাড়ল না, তালা খুলে সহজভাবে বলল, আসুন।